গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে। তো সবার আগে আমি কয়েকটা কথা বলবো যে তোমরা যারা করে আমার এই চ্যানেলটিতে নতুন, তোমাদের প্রত্যেককেই বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। এবং যাদের করে আজকের এই ক্লাসটির এই পিপিটিটা প্রয়োজন আছে, তোমাদেরকে বলবো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করবে। সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে। এবং এই রকমেরই আরও একাধিক গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তার আমরা শুরু করি। তো আজকের ক্লাসটি আহ, মূলত বিষয়টি হচ্ছে নিও ক্লাসিক্যাল থিওরি অব ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার নব্য ধ্রুপদী তত্ত্ব। তো সবার আগে আমাদের যেটা বুঝতে হবে যে এখানে এই যে ক্লাসিক্যাল শব্দটা যা আছে, ক্লাসিক্যাল শব্দটিকে আমরা কি হিসাবে দেখছি। তো এখানে ক্লাসিক্যাল শব্দটিকে মূলত আমরা দেখব কালের ভিত্তিতে বা যুগের ভিত্তিতে। অর্থাৎ একটি ক্লাসিক্যাল মানে হচ্ছে ক্লাসিক্যাল প্রাচীনের কথা বলা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ প্রাচীন তত্ত্ব। এবং নিও প্রাচীন তত্ত্ব মানে হচ্ছে, মনে রাখবে তোমরা, আধুনিক তত্ত্বের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এবার এই ব্যবস্থাপনার ইতিহাস যখন আমরা দেখছি তখন তাহলে কি দেখা যাচ্ছে, প্রাচীন যুগে একটা, তারপর হচ্ছে মধ্যযুগে, তারপরে ইসলাম যুগে, মানে ইসলাম যুগ বা মধ্যযুগে, এবং তারপর হচ্ছে আধুনিক যুগ, এবং সর্বসমাপ্তিতে আমরা এই তত্ত্বটি পাই। তাহলে এক্ষেত্রে সবার আগে তোমাদের পার্থক্যটা বোঝা উচিত যে সেই প্রাচীন তত্ত্বগুলোর সঙ্গে বা ক্লাসিক্যালের সঙ্গে নিও ক্লাসিক্যালের কি পার্থক্য। মাথায় রাখবে, যখনই আমরা ক্লাসিক্যাল তত্ত্বের কথা বলবো, তো সেখানে মাথায় রাখবে যে সেখানে যে ব্যবস্থাপনাগুলো আমরা দেখতাম, সেই বিভিন্ন সেই অতীতে সেই বিভিন্ন সভ্যতার মধ্যে যে ব্যবস্থাপনাগুলো দেখতাম, সেখানে দেখা যেত কি ব্যবস্থাপনাটাকে একটি মূলত একটা পদ্ধতি বা প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। এবং সেই ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত যে একাধিক বস্তুগত এবং অবস্তুগত যে উপাদানগুলো আছে, সবগুলোকে একই মাত্রায় দেখা হতো। অর্থাৎ সবগুলোকে যদি আমরা একটা মেশিন বা একটা মেকানিজমের সঙ্গে তুলনা করি, তাহলে দেখা যায় সবগুলো একটা করে নিশ্চয় একটা উপাদান। কিন্তু আচ্ছা, এটা গেল। সঙ্গে আর কি দেখা হচ্ছে? সঙ্গে দেখা হচ্ছে সে সমস্ত উপাদানগুলো যে আছে, সেটাকে মূলত দেখা হচ্ছে যে শুধুমাত্র বিভিন্ন যে সংগঠনগুলো আছে, তাদের লক্ষ্যটাকে অর্জন করাই হচ্ছে সেই সংগঠন বা সেই ব্যবস্থাপনার মূল লক্ষ্য বা উদ্দেশ্য, ঠিক আছে? কিন্তু এই যে নিও ক্লাসিক্যাল যে তত্ত্বটা যা আছে, এখানে কিন্তু তার ধারণাটার পরিবর্তন। অর্থাৎ অতীতে বা ধ্রুপদী বা ক্লাসিক্যাল সময়ে বা সেই তত্ত্বগুলোতে দেখানো হচ্ছে যে সেখানে মানুষ যে আছে, সেটাও হচ্ছে একটা যন্ত্রের মতোই। অর্থাৎ সেই তৎকালীন ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত যে বিভিন্ন উপাদানগুলো আছে, সেগুলোর যা গুরুত্ব, ঠিক সেই রকমই একটা নিছক একটা বা কেবলমাত্র একটা উপাদান হিসেবে দেখা হচ্ছে কি এই মানবীয় সম্পদকে। কিন্তু এই তত্ত্বে মানবীয় সম্পদকে কিন্তু সেটা দেখা হচ্ছে না। এবং সেটা মানে এই তত্ত্বে এটা স্বীকার করে নেওয়া হচ্ছে, যেখানে মানবীয় তত্ত্ব মানে হচ্ছে এই আমরা যে ব্যবস্থাটা করব বা সংগঠন যে চালিত করব, তার মূল কেন্দ্রে কী রয়েছে? মূল কেন্দ্রে রয়েছে কিন্তু মানব সম্পদ। অর্থাৎ যারা করে কাজ করছে, যারা করে সমস্ত সিস্টেমটাকে চালিত করছে, তারা কিন্তু হচ্ছে মানুষ। অর্থাৎ আগে মানুষকে বা মানুষের প্রায়োরিটি কিন্তু দেখতে হবে। এবং মানুষকে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা বা সঠিকভাবে ম্যানেজ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সংগঠন যে আছে বা বিভিন্ন সংগঠনগুলো, সেগুলো কিন্তু সার্থকতা পাবে বা তাদের লক্ষ্যগুলো কিন্তু চরিতার্থ হবে, ঠিক আছে? তো যাই হোক, এবার এর সঙ্গে আরও আমরা একাধিক বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো আমাদের এই এখানে আলোচনার বিষয়। তাহলে সেটা তোমরা একটুখানি দেখো। সেটা হচ্ছে কি, যে এখানে আমরা এটা দিয়ে শুরু করেছি যে এই যে নিও ক্লাসিক্যাল যে তত্ত্বটি যে আছে, এটা মূলত মানবীয় আচরণ কেন্দ্রিক তত্ত্ব বা মানবীয় সম্পর্কের দৃষ্টিভঙ্গি কেন্দ্রিক তত্ত্ব। অর্থাৎ এই যে নিও ক্লাসিক্যাল যে তত্ত্বটা আছে, এটাকে আমরা দুটো নাম দিই। একটা হচ্ছে আচরণ কেন্দ্রিক বা আচরণ বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট থিওরি, এটা একটা। আর হচ্ছে কি হিউম্যান রিলেশনশিপ অ্যাপ্রোচ বেসড একটা ম্যানেজমেন্ট, এটা। অর্থাৎ মানুষের মধ্যে যে একটা সম্পর্ক যে আছে, তাদের সামাজিক জীব, তো সেটা কিন্তু এখানে কিন্তু স্বীকার করা হচ্ছে। এবং অনেক পণ্ডিত কি বলেছে, যে ধ্রুপদী মতবাদের একটি সম্প্রসারিত বা আহ, আহ, সংশোধিত বা সংস্কার যেটাকে আমরা বলি, ঠিক আছে? তো সেই সংস্কৃত একটা একটা বিপরীতমুখী একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে কিন্তু এই নব্য ধ্রুপদী ব্যবস্থাপনার তত্ত্ব, ঠিক আছে, বা নিউ ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট, এটা, ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে, এখানে দেখো আমি এখানে বলে দিয়েছি যে এই যে ব্যবস্থাপনা যে ধ্রুপদী, যেটা ক্লাসিক্যাল থিওরি বা ক্লাসিক্যাল মতবাদ, ধ্রুপদী মতবাদ আর কি।
তো সেখানে কি করা হচ্ছে, সেখানে কিন্তু সংগঠনের যে একটা নিয়ন্ত্রিত একটা একটা ফর্মাল যে একটা একটা প্রসেস সিস্টেম, সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার সেটাকেই কিন্তু বলে দেওয়া হচ্ছে নিউ ক্লাসিক্যাল তত্ত্বে যে না, আমরা ফর্মালিটি মেনটেন করব, কিন্তু ফর্মালিটি মেনটেন করতে গেলেও কোথাও না কোথাও গিয়ে তার অভ্যন্তরে কিন্তু একটা লুকিয়ে আছে কিন্তু একটা অনিয়ন্ত্রণ, ঠিক আছে? অর্থাৎ ইনফর্মাল একটা সিস্টেম আছে। কেননা এই সিস্টেমটাকে যে যতই মালিকানাধীন বা যার মধ্যে দিয়েই চালিত করা হোক না, কিন্তু সর্বশেষে কিন্তু দাঁড়ায় যে কোনো না কোনোভাবে কিন্তু সেখানটা অনিয়ন্ত্রণটা থাকবে। যদি না রাখে তাহলে পরে সেই ব্যবস্থাপনা বা সেই সংগঠন কখনো কিন্তু সার্থকতা পাবে না। এটা একটা। তাহলে এই যে দুটো বিষয় এখানে চলে আসলো। এরপর কি রয়েছে? এখানে এই যে ক্লাসিক্যাল যে তত্ত্ব বা ধ্রুপদী যে তত্ত্ব আছে বা প্রাচীন যে তত্ত্বগুলো যে আছে সেগুলোর কথা বলা হচ্ছে। সেগুলোতে কি করা হচ্ছে? একটা নেতৃত্ব অর্থাৎ লিডারশিপের উপরে কিন্তু একটা গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ লিডার যেটা বলবে বা লিডার যেভাবে সেটাকে পরিচালিত করবে সেটাই হচ্ছে মূল, সেভাবেই তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে? কিন্তু এই ধারণাটাকে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে না, এটা পরিবর্তন হওয়া দরকার। কেননা সেটা লিডার সে নিজে তো কাজ করবে না। কাজ করবে কারা? কাজ করবে শ্রমিকরা। অর্থাৎ শ্রমিকদের কথাটাও দেখতে হবে। এই জন্যই কিন্তু আমরা যদি অতীতের যে তত্ত্বগুলো যা আছে, যদি আমরা সেই মধ্যযুগের বা ইসলামিক পিরিয়ডের আমরা তত্ত্বগুলো দেখি বা তারও অতীতে যদি আমরা তত্ত্বগুলো দেখি, তাহলে দেখা যাবে যে সেইগুলোতে কিন্তু এই যে মানবতা যে আছে বা মানুষ যে আছে ওদের কিন্তু সামাজিক হিসেবে কিন্তু দেখা হচ্ছে না। অর্থাৎ ক্ষমতাটা কিন্তু কারো একজনের হাতে থাকছে এবং সে কিন্তু নিয়ন্ত্রণ করছে এটা। এবার এই নব্য তত্ত্বে কিন্তু বলা হচ্ছে যে না, এটা হবে না, এবং এই জন্যই কিন্তু এই যে আমাদের যে সংগঠনের যে বা ব্যবস্থাপনার যে প্রসেসটা আছে সেক্ষেত্রে কিন্তু কিছু পদ্ধতিরও আবার একটা পরিবর্তন হয়। সেটা কি? অতীতে মানে ক্লাসিক্যাল তত্ত্বে সেখানে কিন্তু সেন্ট্রালাইজ অর্থাৎ কেন্দ্রীয়করণ অর্থাৎ যে কোনো একজন মূল পদ্ধতিতে থাকছে মূল স্থানে, এবং নব্য ক্লাসিকে বলা হচ্ছে না ডিসেন্ট্রালাইজ অর্থাৎ ক্ষমতার বিভাজন করতে হবে। অর্থাৎ অতীতে কিন্তু বলা হচ্ছে যে একটা সংগঠন থাকবে, সেখান থেকে মেন যে ক্ষমতাধারী তিনিই সমস্ত কাজগুলো পরিচালনা করবেন। কিন্তু এটাতে কি দেখা যাচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে সেভাবে তো একটা সংগঠন চালানো সম্ভব, কিন্তু অনেকগুলো তো শাখা চালানো সম্ভব নয়। এই জন্যই এই নিউ ক্লাসিক্যাল তত্ত্বে কী করা হচ্ছে, সেটা কিন্তু সেই যে সমগ্র যে প্ল্যানিংটা আছে, সমগ্র যে ব্যবস্থাপনাটা আছে, সেই সংগঠনটাকে যে বিভিন্ন কাজগুলো আছে সেগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা ছোট ছোট অংশে বা বিভাগে কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে, উপবিভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু করা হচ্ছে। তাহলে এক্ষেত্রে তাহলে কি আমরা কি বৈশিষ্ট্য পেলাম? এক হচ্ছে আহ নিউ ক্লাসিক্যাল তত্ত্বের এক হচ্ছে কি, মানবীয় যে সম্পদ আছে তাদেরকে এক হচ্ছে সামাজিক জীব হিসেবে দেখা হচ্ছে। ২ নম্বর হচ্ছে তারা কিন্তু বলছে একটা ইনফর্মাল একটা সিস্টেমের কথা বলছে। তারপর আবার কি বলছে? তারা কিন্তু ডিসেন্ট্রালাইজের কথা বলছে। তারপর কি বলছে? যখনই নিও ক্লাসিক্যাল তত্ত্বে কিন্তু দেখানো হচ্ছে যে মানবীয় যে তত্ত্বগুলো যে আছে, ঠিক আছে? বা এই যে তত্ত্বটা যখন আমরা মানবীয় তত্ত্ব বলছি বা মানুষকেন্দ্রিক বলছি এবং সামাজিক জীবকেন্দ্রিক বলছি, তখনই কিন্তু মানুষের কিন্তু একাধিক যে মনোবৈজ্ঞানিক যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো কিন্তু এখানে কিন্তু গুরুত্ব পেয়ে যাচ্ছে। যেগুলো অন্য বা ক্লাসিক্যাল তত্ত্বে সেখানে কিন্তু গুরুত্ব পাচ্ছে না। ঠিক আছে? অর্থাৎ এবার সেখানে মানবীয় বা মনোবৈজ্ঞানিক উপাদানগুলো কি? সেগুলো হচ্ছে প্রেরণা, আগ্রহ, ইচ্ছাশক্তি, এগুলো বিষয় কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে। সেটা ওখানে পাচ্ছে না। ঠিক আছে? তো যাই হোক, তাহলে তোমরা আশা করি এই যে তত্ত্বটা তোমরা দেখতে পারছো। হ্যাঁ? এবার কথা হচ্ছে এই তত্ত্বের যে মূল বৈশিষ্ট্যগুলো। এবার এখানে আমি চলে আসলাম কি? সোশ্যাল সিস্টেম। তাহলে এখানে কি বলা হচ্ছে? নব্য ধ্রুপদী তত্ত্বের সংগঠনকে বিভিন্ন বিভাগসমূহের সমন্বয়। অর্থাৎ যেটা আমি বললাম যে ছোট ছোট বিভাগে বা উপবিভাগে ভাগ করা হচ্ছে এবং প্রত্যেকটা বিভাগের কিন্তু একজন করে আবার কোঅর্ডিনেটর রাখা হচ্ছে বা তাদের কিন্তু ক্ষমতা দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে তোমরা স্বাধীনভাবে এটা কাজ করবে। এইভাবে যদি তোমরা কাজ করো তবেই কিন্তু সামাজিক যেটা প্রসেস বা আদান-প্রদান একটা প্রক্রিয়া সেটা কিন্তু এখানে কাজ করছে, এবং এইভাবে করলেই কিন্তু সকলেই কিন্তু বা সেই ব্যবস্থাপনা কিন্তু একটা সার্থকতা পাবে বা সংগঠন সার্থকতা পাবে। এরপর কি বলছে? সমন্বয় সাধন। সমন্বয় সাধন মানে কি? এই যে এখানে এটা বলা হচ্ছে যে মানুষকে অবশ্যই একটা সংগঠনের সে কর্মচারী হিসেবে কাজ করছে। এক্ষেত্রে কি হচ্ছে? তার যেমন লক্ষ্য হচ্ছে কর্ম বা সংগঠনের যেমন একটা তার লক্ষ্য অর্জন করে দেওয়ার সঙ্গে কিন্তু সে যেটা মানুষ সে কেন কাজ করবে? তার নিশ্চয়ই চাহিদা আছে। তার চাহিদা পরিপূরণের জন্য কিন্তু তাকেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু নজর দিতে হবে। এইজন্য এটা কি হচ্ছে? একটা সমন্বয় সাধন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর কি বলছে? অনিয়ন্ত্রিত অস্তিত্ব, ইনফর্মাল একটা এক্সিস্টেন্স বা অস্তিত্ব। যাই হোক আরকি। তাহলে এরপর যেটা আমি বললাম কি? যে সেই ধ্রুপদী বা ক্লাসিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি? যে একটা হচ্ছে নিয়ন্ত্রণ, একটা নির্দিষ্ট পদ্ধতিতে চলবে।
একটা কঠোর নিয়মে চলবে। সেই কঠোরতাকে কিন্তু এই তত্ত্বে কিন্তু কি করা হচ্ছে? নমনীয় করা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে নিয়ম থাকবে, কিন্তু তার মধ্যেও কিন্তু সংগঠনের মধ্যে কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা অনিয়ন্ত্রণ চলে আসবে, বা যেটাকে গুরুত্ব দিতেই হবে। কেননা যদি হতেই পারে কোনো মানবের একটা সমস্যা হলো, তাহলে কি সেই দিনের জন্য কি সেই কাজটি হবে না? তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে মানুষকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তাদের ছাড় দেওয়া হচ্ছে। ওকে? তো এটা। এরপর কি রয়েছে? পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব। তাহলে এখানে কি বলা হচ্ছে? পারিপার্শ্বিক পরিবেশ। তাহলে এখানে মাথায় রাখবা যে প্রত্যেকটা মানুষ বা শ্রমিক তারা কি? তারা হচ্ছে কোনো না কোনো একটা পরিবেশ থেকে আসে, কোনো একটা সমাজ থেকে আসে, এবং সেই সমাজে সে যা দেখছে সেই প্রভাবগুলো কিন্তু তার মধ্যে কিন্তু থাকছেই, এবং তার সেই শিক্ষা, তার সেই আম আদান-প্রদান বা তার সেই ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলোই কিন্তু সেই সংগঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। ঠিক আছে? তো এইজন্যই সেই যে আচরণ সেগুলো কিন্তু প্রভাব বিস্তার করছে এবং সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। এরপর কি বলছে? প্রেরণা দান বা মোটিভেশন। এখানে তাহলে কি দেখো, প্রেরণা মানে কি? প্রেরণা মানে যদি আমরা মনোবিজ্ঞানের কথায় বলি তাহলে এটা বলবো যে প্রেরণা হচ্ছে এমন একটা মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি কোনো একটা কাজে নিযুক্ত হওয়ার পর যতক্ষণ না সে কাজটি শেষ হচ্ছে, ততক্ষণ তার নিজের মনটাকে সেই কাজের মধ্যে লিপ্ত রাখা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? তাহলে এই যে একজন ব্যক্তি সে একটা সংগঠনের কাজ শুরু করবে, এবার এই কাজটি শুরু করার জন্য তাকে কি দরকার? তাকে একটা প্রেরণা দেওয়া দরকার। তাকে শুরু করার জন্য একটা টেনডেন্সি বা একটা ঝোঁক থাকবে, একটা শক্তি লাগবে। এই শক্তিটাই কিন্তু হচ্ছে প্রেরণাদায়ী হিসেবে কাজ করছে। অর্থাৎ এই প্রেরণাটা সেক্ষেত্রে তাদেরকে হতে পারে কথা হিসেবে বা অন্য কিছু। যেখানে এর যে আগে অর্থাৎ ধ্রুপদী বা ক্লাসিক্যাল তত্ত্বে সেখানে কি বলা হতো? যে সেখানে শুধুমাত্র আ অর্থ দিলেই তাকে প্রেরণা করা হবে। কিন্তু এটা কিন্তু এই তত্ত্বে বলা হচ্ছে যে না, এখানে কিন্তু অর্থের কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে তাকে মনোবৈজ্ঞানিক যে বিভিন্ন যে চাহিদা আছে, বিভিন্ন যে যুক্তি আছে সেগুলোর মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো যাই হোক এটা একটা। এরপর কি বলছে? দলগত কর্ম সম্পাদন অর্থাৎ গ্রুপ আ পারফরম্যান্স বা গ্রুপ ডায়নামিক, এটা একটা গতিশীলতার কথা বলছে। তার কারণ যেহেতু একটা সংগঠন বা একটা ব্যবস্থাপনা একজন ব্যক্তিকে নিয়ে নয়, একাধিক ব্যক্তি থাকবে। তাই সকলের মধ্যে একটা আদান-প্রদানের ভাব থাকবে, একটা গোষ্ঠী ভাব থাকবে। এটার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে? এটা। এরপর মানবীয় সম্পর্কের দৃষ্টিভঙ্গিতে যেটা আমি এর আগেই বললাম যে মানবীয় সম্পর্ক অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে সংগঠনে, সবার মধ্যে একটা আদান-প্রদান থাকবে, একটা ক্রিয়া-প্রতিক্রিয়া থাকবে। যদি তথ্যের আদান-প্রদান হয় তবেই সেখানে কি একটা ভালো সুষ্ঠু কাজ হতে পারে। ঠিক আছে? তো এটার কথা বলা হয়েছে। এরপর এখানে কি বিভিন্ন উপাদানের কথা বলা হয়েছে, এবং সেগুলো কি? ১ম হচ্ছে প্রেষণা, এরপর তত্ত্বাবধানের ধরন, অর্থাৎ এই যে তত্ত্বাবধানের যে ধরনটা আছে এখানে আমি আচ্ছা প্রেষণা যেটা আমি একটু আগে বললাম, এইজন্য এই তত্ত্ব বা এই যে নিউ ক্লাসিক্যাল তত্ত্ব এখানে কিন্তু এই XY যে তত্ত্ব, মাসলো হায়ারার্কির তত্ত্ব, হ্যাঁ? তো এইরকম ওয়াইনারের তত্ত্ব, অ্যাট্রিবিউশন তত্ত্ব, তো এই সমস্ত তত্ত্ব কিন্তু এখানে কিন্তু একসেপ্টেড হচ্ছে এবং এগুলো কিন্তু এই কথাই বলছে। ঠিক আছে? এরপর হচ্ছে তত্ত্বাবধানের ধরন। এবার তত্ত্বাবধানের ধরন মানে কি? সুপারভিশন ধরনটা কি রকমের হবে? ঠিক আছে? তো এখানে একটা কথা মাথায় রাখবা যে সুপারভিশন ধরনটা অবশ্যই এটা গণতান্ত্রিক একটা চিন্তাভাবনার মানে পরিপ্রেক্ষিতে হবে। ঠিক আছে? যেখানে শুধুমাত্র যে ব্যক্তি বা ইত্যাদিকে গুরুত্ব দেওয়া হবে তা কিন্তু নয়। তাহলে এই যে এখানে আমি বলে দিয়েছি গণতন্ত্রের নেতৃত্বের প্যাটার্নের কথা বলা হয়েছে। অর্থাৎ ঠিক আছে? একজন নেতা সে সবার জন্য সমদিষ্ট হবে এবং নিরপেক্ষ হবে, এটা কিন্তু এখানে বলা রয়েছে। এরপর হচ্ছে সংগঠনের সমন্বয় নীতি। সমন্বয় নীতি মানে কি? এখানে ব্যক্তি স্বার্থ এবং হচ্ছে সংগঠনের স্বার্থ এই দুটোকে কিন্তু একই নীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এই নিউ ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট এটা। এর মধ্যে ব্যক্তিগত বৈষম্য। ব্যক্তিগত বৈষম্য মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এবং প্রত্যেক ব্যক্তি প্রত্যেক থেকে আলাদা, এই কথাটা এখানে স্বীকার করা হয়েছে। অর্থাৎ ওরা যেহেতু আলাদা তাই ওদের চাহিদাটা আলাদা হবে, তাদের ইচ্ছাটা আলাদা হবে, তাদের দক্ষতাটা আলাদা হবে, এবং সেই হিসাবেই তাদেরকে কিন্তু সেই ম্যানেজমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, এবং তাদের সেই হিসাবেই কিন্তু পেশনা দেওয়ার জন্য কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। তো এই বিষয়গুলো রয়েছে। এরপর কিছু সমালোচনা। দেখো, এবার এক্ষেত্রে আমি এটা একটা কথা বলব যে এই যে নিও ক্লাসিক্যাল তত্ত্ব যে আছে ইনি মূলত এরা বলেছে যে এমন একটা কাঠামো তৈরি করতে হবে যেটা সবার উত্তম হবে। ঠিক আছে? এটা অর্থাৎ ইউনিভার্সাল একটা তত্ত্ব বা কাঠামো তৈরি করতে হবে। তো এক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটা কি? ইউনিভার্সাল কখনোই করা যাবে না। এক্ষেত্রে আমরা আমাদের সাধারণ একটা ধারণা লাগাই বা একটা বুদ্ধি দিই যে কোনো একটা সংগঠনের মালিক সে নিশ্চয়ই চাইবে না যে এখানে তার পাশাপাশি বা অন্য কেউ চলে আসুক। অর্থাৎ একটা কিন্তু এখানে কিন্তু একটা গণতান্ত্রিকতার কিন্তু একটা কোথাও একটা খর্ব হচ্ছেই। ঠিক আছে? তাহলে এটা তাই সার্থকতা হবে না। এবার হচ্ছে অতিরিক্ত ব্যক্তিকেন্দ্রিক। যেহেতু এখানে কি বলা হচ্ছে যে যেকোনো সংগঠনের সঙ্গে যুক্ত মানুষগুলো যা আছে প্রত্যেকটা মানুষকে কি করা হচ্ছে?
তাদেরকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা সামাজিক জীব, তাদের মানসিক বিভিন্ন চাহিদা আছে, উপাদান আছে, সেগুলোকে গুরুত্ব দেওয়ার কথা বলছে একাধিক বিষয়গুলো। তাহলে যখনই এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখনই ব্যক্তি কিন্তু নিজের স্বার্থের কথা আগে ভাবছে। পরে কিন্তু ভাবছে তাদের স্বার্থের কথা। ঠিক আছে? যেমন আচ্ছা যাই হোক, এখানে আমরা বেশি কথা বলব না। এবার কর্মসন্তুষ্টি এর কথা বলা রয়েছে এবং সর্বসম্মতে আমরা এটা কি বলব, যে এই যে নিউ ক্লাসিক্যাল তত্ত্ব যে আছে, এটাকে বিভিন্ন মনোবিদ স্বীকৃতি দিলেও বা বিভিন্নভাবে আমরা মানবিক করে তুললেও দেখা যাচ্ছে এই তত্ত্বের মধ্যে কোথাও কিন্তু একটা কিন্তু ভুল আছে, যার জন্য কিন্তু তারা কিন্তু সার্থকতা পাবে না। ঠিক আছে? তাহলে এতটুকু হচ্ছে এই তত্ত্বটি। ঠিক আছে? এবং এই তত্ত্বের সময় আরও যদি কারো বিস্তারিত জানার প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেবো এবং এই পিপিটি ক্লাসটি বা পিপিটি নোটটি তোমাদের কারো প্রয়োজন হলে তোমরা কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো।